এই এই শিক্ষার্থীদের যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে এবং শেখ হাসিনা নেতৃত্বে সেটি আগামী দিনে বাস্তবায়িত হবে এবং বাংলাদেশে আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যার বিচার হবে এবং বাংলাদেশের মানুষ চেয়ে চেয়ে দেখবে, এটা আমি কখনোই মনে করি না। বাংলাদেশের জনগণ অবশ্যই এটির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে, কারণ এটি আসলে প্রকারান্তরে ৭১-এ আমাদের যে বিজয় রয়েছে সেই বিজয়ে ছিনিয়ে নেওয়া, সেই বিজয়ের প্রতিশোধ হিসেবেই তারা আসলে এটি বাস্তবায়ন করতে পারে। এর আগে রাজনৈতিক মামলা বাংলাদেশে নানা সময় ঘটেছে, সাধারণ ফৌজদারি মামলা দেয়া, এ ধরনের ঘটনা প্রতি ঘটনা অনেক সময় ঘটেছে, কিন্তু আজকে তারা যেটি করছে তারা আসলে সমস্ত ধরনের যে সভ্যতার মাপকাঠি সবকিছুকে তারা অতিক্রম করেছে। প্রতারণা এবং জাতিকে বিভ্রান্ত করা এবং রাষ্ট্রীয়ভাবে এক ধরনের প্রতিশোধমূলক রাজনীতি বাস্তবায়ন করা এবং খুনিদের দায় মুক্তি দিয়ে নিজেরা খুনি হয়ে সেই দায়ভার অন্যদের উপর চাপিয়ে দেওয়ার যে রাজনীতি, সেটির একটি মানদণ্ড তারা নতুন করে তারা স্থাপন করতে যাচ্ছে। আমরা অবশ্যই এটিকে আমরা কেন বাংলাদেশের জনগণ এটি ঘৃণা করে প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের বাংলাদেশের এই যে রাষ্ট্রকে ব্যবহার করে এই যে প্রতারণামূলক কর্মকাণ্ড, এই যে প্রতিশোধমূলক কর্মকাণ্ড, এই যে সত্যিকারের ঘটনাকে আড়াল করে মিথ্যাকে শক্তিশালী করার যে এই বাস্তবতা তৈরি করার তারা চেষ্টা করছে, জবাব বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা বাংলাদেশে অবশ্যই জেগে উঠবে এবং অবশ্যই বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যা যা করা প্রয়োজন সেটি করবে। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিচার আইসিটি ট্রাইব্যুনাল হবে, বাংলাদেশের জনগণ চেয়ে চেয়ে দেখবে, এটি মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশের জনগণ যখন ক্ষোভে ফুঁসে উঠবে, বাংলাদেশের জনগণ যখন গণতন্ত্রের দাবিতে লড়বে, ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে যখন বাংলাদেশের জনগণ তাদের অব্যাহত সংগ্রামকে একটি জায়গায় নিয়ে যাবে, কোন আদালতের কার্যক্রম কিভাবে চলতে পারে সেটি বাংলাদেশের জনগণ অবশ্যই দেখে ছাড়বে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কিসের সংস্কার, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কিসের ঐক্য, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আবার কিসের নির্বাচন? এটি তো আসলে জনগণকেই এক ধরনের বিচ্ছিন্ন করে দেওয়া বলে আমরা মনে করি। আর আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কোন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেয়া হচ্ছে, কোন ধরনের সভা করার, কোন ধরনের সমাবেশ করার যে নাগরিক অধিকার রয়েছে, যে সাংবিধানিক অধিকার রয়েছে, সেই অধিকারগুলো পর্যন্ত তো খর্ব করা হচ্ছে। বাংলাদেশে বিগত 16 বছরে এমন একটি দিন কি রয়েছে যেদিন এই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি কর্মসূচি পালন করতে পারেনি? এমন একটি দিন কি রয়েছে যে টিভি টকশোতে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে একদিন কথাবার্তা হয়নি? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, ক্যাম্পাসে, প্রেস ক্লাবে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা হয়নি? তাহলে কারা ফ্যাসিস্ট? যারা ফ্যাসিস্ট তারাই আজকে বাংলাদেশে ক্ষমতা জবরদখল করে রেখেছে। এরা আজকে বাংলাদেশের সত্যিকারের যে জায়গায় পরিণত করেছে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের একটি নাম, সেই নাম বদলে দেওয়ার চেষ্টা করছে। আসল নাম তো এরা মনে মনে যেটা দিয়েছে সেটা হচ্ছে ফ্যাসিস্ট রিপাবলিক। বাংলাদেশের সত্যিকার অর্থে এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় তারা ইতিমধ্যেই পরিণত করেছে। মিডিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রিত। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কোন কর্মসূচির খবর মিডিয়া দেওয়ার রাইট কিন্তু নেই এবং তারা বলে দিচ্ছে যে তারা বাংলাদেশের নির্বাচনের কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। তো পৃথিবীর কোন ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তাদেরকে গণতান্ত্রিক মনে করবে যারা বলবে যে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে রেখেছে, জনগণের কোনো ম্যান্ডেট নাই, তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না? বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে তারা এক ধরনের নির্যাতন নিষ্পেষণ চালিয়ে সমস্ত ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার চেষ্টা করছে এবং এই মিডিয়ায় কি বলা হবে না বলা হবে, তারা মিডিয়ায় কোনটি ফ্যাসিস্টের পক্ষে যাচ্ছে, কোনটি ফ্যাসিস্টের বিপক্ষে যাচ্ছে, কোনটি তদন্ত করা যাবে, কোনটি তদন্ত করা যাবে না, সবকিছু তারা নির্ধারণ করে দিচ্ছে। সাংবাদিকেরা অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল তো সামান্য একটি ঘটনা, সাংবাদিকদের চাকরি কিভাবে বাতিল করা হয়েছে এসব নিয়ে পত্রিকা কোনো ধরনের রিপোর্ট করেনি। কোনো ধরনের ইনভেস্টিগেটিভ জার্নালিজম বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে। একেবারে নির্বাহী বিভাগ নির্ধারণ করে দিচ্ছে যে আমাদের এই পত্রিকায় কি লেখা হবে, নির্বাহী বিভাগ নির্ধারণ করে দিচ্ছে বিচার বিভাগে কি ধরনের রায় দেওয়া হবে। 10টা আগস্ট মামলার, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় যখন বদলে দেওয়া হলো, বাংলাদেশের মানুষ বিচার বিভাগকে তো নির্বাহী বিভাগের এক্সটেনশনই মনে করেছে এবং এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিভাবে অপসারণ করা হলো, অন্যান্য বিচারপতিদের কিভাবে অপসারণ করা হলো এবং বিচারপতি তারা এত সংস্কারের কথা বলছে, এত আইনের কথা বলছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের আইন সম্পন্ন করার আগেই, অধ্যাদেশ দেওয়ার আগেই তারা কতজন বিচারপতিকে বসিয়েছে এবং কি কায়দায় তারা বসিয়েছে। তো ফ্যাসিস্ট আসলে কারা, এটি বাংলাদেশের জনগণের সামনে ইতিমধ্যে দিবালোকের মতো পরিষ্কার হয়েছে। আজকে বাংলাদেশের সংগ্রামের লক্ষ্যই হচ্ছে এই ফ্যাসিস্ট
দখলদার বাহিনী থেকে বাংলাদেশকে মুক্ত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাপথটি তৈরি করাই হচ্ছে মূল লক্ষ্য বলে আমি মনে করি, বিচার বাস্তবায়ন করার মাধ্যমে। আজকে আইসিটি ট্রাইব্যুনালে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের জনগণের প্রিয় নেতা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়ার আওতায় যারা নিয়ে আসতে চায়, তারা আমরা মনে করি যে আমাদের বিচার বিভাগীয় প্রশাসনের সর্বোচ্চ স্তরে তারা প্রবেশ করছে, এবং এটি আমরা মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ হিসেবে তারা করেছে। জামায়াতের ঘোষিত নীতি ছিল এটি যে তারা এই বিচারের তারা প্রতিশোধ গ্রহণ করবে, এবং সেই প্রতিশোধ গ্রহণের প্রক্রিয়ার অংশ হিসেবেই রাজাকার ইস্যু, শিক্ষার্থীদের লাশ ফেলা, ক্রমান্বয়ে রাষ্ট্র জবরদখল করা এবং আইসিটি ট্রাইব্যুনালে তারা এটি বিচার করার মতো এক ধরনের জাতির সঙ্গে প্রতারণা করে আজকে এই ঘটনাগুলো ঘটিয়েছে। একদিকে তারা খুনিদেরকে দায় মুক্তি দিয়েছে, ইনডেমনিটি দিয়েছে, বিচার বিভাগের তদন্ত বাতিল করেছে, এবং এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত থেকেছে, যারা বিভিন্ন ভাবে এটিকে ফ্যাসিলিটেট করেছে, ভূমিকা পালন করেছে, তাদেরকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। যারা সত্যিকারের অপরাধী, যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, তারাই আজকে সরকার হয়ে বসেছে, এবং অপরদিকে তারা এই নাটকটি তারা মঞ্চস্থ করার চেষ্টা করছে। আমরা মনে করি এই স্বপ্ন যারা দেখছে, তারা এক ধরনের দিবা স্বপ্ন দেখছে। আমাদের এই শিক্ষার্থীদের যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে, এবং শেখ হাসিনা নেতৃত্বে সেটি আগামী দিনে বাস্তবায়িত হবে, এবং বাংলাদেশে আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যার বিচার হবে, এবং বাংলাদেশের মানুষ চেয়ে চেয়ে দেখবে, এটা আমি কখনোই মনে করি না। বাংলাদেশের জনগণ অবশ্যই এটির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে, কারণ এটি আসলে প্রকারান্তরে ৭১-এ আমাদের যে বিজয় রয়েছে, সেই বিজয়ে ছিনিয়ে নেওয়া, সেই বিজয়ের প্রতিশোধ হিসেবে তারা আসলে এটি বাস্তবায়ন করতে পারে। এর আগে রাজনৈতিক মামলা বাংলাদেশে নানা সময় ঘটেছে, সাধারণ ফৌজদারি মামলা দেয়া, এই ধরনের প্রতিঘটনা অনেক সময় ঘটেছে, কিন্তু আজকে তারা যেটি করছে, তারা আসলে সমস্ত ধরনের যে সভ্যতার মাপকাঠি সবকিছুকে তারা অতিক্রম করেছে। প্রতারণা এবং জাতিকে বিভ্রান্ত করা এবং রাষ্ট্রীয়ভাবে এক ধরনের প্রতিশোধমূলক রাজনীতি বাস্তবায়ন করা, এবং খুনিদের দায় মুক্তি দিয়ে নিজেরা খুনি হয়ে সেই দায়ভার অন্যদের উপর চাপিয়ে দেওয়ার যে রাজনীতি, সেটির একটি মানদণ্ড তারা নতুন করে তারা স্থাপন করতে যাচ্ছে। আমরা অবশ্যই এটিকে বাংলাদেশের জনগণ এটি ঘৃণা করে প্রত্যাখ্যান করে, এবং বাংলাদেশের বাংলাদেশের এই যে রাষ্ট্রকে ব্যবহার করে এই যে প্রতারণামূলক কর্মকাণ্ড, এই যে প্রতিশোধমূলক কর্মকাণ্ড, এই যে সত্যিকারের ঘটনাকে আড়াল করে মিথ্যাকে শক্তিশালী করার যে এই বাস্তবতা তৈরি করার তারা চেষ্টা করছে, জবাব বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা বাংলাদেশে অবশ্যই জেগে উঠবে, এবং অবশ্যই বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যা যা করা প্রয়োজন সেটি করবে। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিচার আইসিটি ট্রাইব্যুনাল হবে, বাংলাদেশের জনগণ চেয়ে চেয়ে দেখবে, এটি মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশের জনগণ যখন ক্ষোভে ফুঁসে উঠবে, বাংলাদেশের জনগণ যখন গণতন্ত্রের দাবিতে লড়বে, ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে যখন বাংলাদেশের জনগণ তাদের অব্যাহত সংগ্রামকে একটি জায়গায় নিয়ে যাবে, কোন আদালতের কার্যক্রম কিভাবে চলতে পারে সেটি বাংলাদেশের জনগণ অবশ্যই দেখে ছাড়বে। যেসব দেশে সিভিল ওয়ার চলছে বা এক ধরনের বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটছে, সেখানেও বাংলাদেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এরকম ঘটনা অন্য কোথাও ঘটেছে কিনা আমার আসলে সত্যিকার অর্থে জানা নেই। আজকে বাংলাদেশে যতগুলো থানা রয়েছে, এর 90% 500-600টি থানার মধ্যে 400 অধিক থানা কিন্তু সম্পূর্ণ লুট হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, পুলিশদেরকে হত্যা করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নির্মমভাবে নিহত করা হয়েছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছে, সমর্থক যারা রয়েছে, আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে, প্রত্যেকের বাড়িঘর কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য লুটপাট করা হয়েছে। বাংলাদেশে এমন ইউনিয়ন আপনি পাবেন না যে ইউনিয়নে কমপক্ষে 10 থেকে 20টা বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়নি। এটি ন্যূনতম অর্থে আমি বললাম। এর বাইরে কি কি ঘটেছে, কোথায় কি ঘটেছে, এটি তো আজকে বাংলাদেশের মিডিয়ায় বলার সুযোগ নেই, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু জানে যে কিভাবে আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে, কিংবা হয়তো আওয়ামী লীগ ছাত্রলীগ করেও না, যারা হয়তো মুক্তিযুদ্ধকে ভালোবাসে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, যারা হয়তো অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, তাদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য কিভাবে লুটপাট করা হয়েছে, অফিস কিভাবে দখল করা হয়েছে, কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, কিভাবে নারকীয় কায়দায় গাছে ঝুলিয়ে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু জাদুল্যমান প্রমাণ বাংলাদেশের জনগণের সামনে ইন্টারন্যাশনাল মিডিয়ায় নানাভাবে বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবং আমাদের যা কিছু অর্জন এতদিনের, আমাদের ধানমন্ডি 32 নম্বর, যেটা আমাদের অস্তিত্বের ঠিকানা, যেটি আমাদের বাংলাদেশের সংগ্রামের যেটি প্রিয় আতুর ঘর,
যেটি বাংলাদেশের জনগণের জন্য পবিত্র ঠিকানা, সেটিকে যখন এই অবস্থায় করা হয়, কারা সভ্যতার কথা বলতেছে? আজকে ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দেওয়া হয়েছে, কারা আজকে সংস্কৃতির কথা বলছে, কারা আজকে সংস্কারের কথা বলছে, কারা আজকে ইতিহাসের কথা বলছে? এবং এটির সঙ্গে সরকার পরিবর্তনেরই বা কি সম্পর্ক, এটির সঙ্গে আন্দোলনেরই বা কি সম্পর্ক? তো গোটা বাংলাদেশে এভাবেই তো মুক্তিযুদ্ধের যেসব স্মারক রয়েছে, মুক্তিযুদ্ধের যেসব অর্জন রয়েছে, সেসবের উপরে আঘাত করা যায়। তো এই হিসেবের সঙ্গে তো সাধারণ সরকার পরিবর্তনের আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এসবের সঙ্গে সাধারণ ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এটি এক ধরনের উগ্র মৌলবাদী সহিংস তাণ্ডব হিসেবেই আমি মনে করি। একমাত্র ঘোষিত লক্ষ্য সেটি হচ্ছে যে আমরা এই দখলদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করবো। বাংলাদেশের জনগণ যেন গণতান্ত্রিক মুক্তি লাভ করে, বাংলাদেশের জনগণের জীবনে যেন স্বস্তি নিরাপত্তা ফিরে পায়, এবং আমরা এই রিসেট বাটন দুমড়ে মুছে দিয়ে রিস্টোর 71 রিস্টোর ডেমোক্রেসি যেন আমরা করতে পারি, সেটি হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করার চেষ্টা করছি। এবং সত্যি কথা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু 5 আগস্টের পর থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে গেছেন, সংগঠিত হওয়ার চেষ্টা করেছেন, প্রতিবাদ করার চেষ্টা করেছেন। তাদের উপর জেল জুলুম নির্যাতন নিষ্পেষণ চাপিয়ে দেওয়া হয়েছে, তারা আরো বেশি প্রতিবাদী হয়েছে। তাদের উপর রাষ্ট্রীয় স্টিম রোলার নির্যাতনে চাপিয়ে দেওয়া হয়েছে, তারা আরো বেশি সুদৃঢ় ঐক্যের ভিত তারা গড়ে তোলার চেষ্টা করেছে। বাংলাদেশ ছাত্রলীগের তারা নিষিদ্ধ করেছে, গোটা বাংলার দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখে দিয়েছে। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনার চরিত্র হরণের চেষ্টা করা হয়েছে, দুর্নীতির কাল্পনিক অভিযোগ নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের জনগণ দেয়ালে দেয়ালে অঙ্কনে গ্রাফিতিতে শেখ হাসিনাতে আস্থা লিখেছে। অকারণে মানুষের মাঝে ভয় এবং ত্রাসের পরিবেশের মধ্যে বলছে যে আগেই ভালো ছিলাম। এটি হচ্ছে বাংলাদেশের জনগণের স্বাভাবিক অভিব্যক্তি, এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাও সত্যিকার অর্থে কারণ নির্দেশের অপেক্ষায় থাকেনি, তারা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে, লড়াই করেছে, প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রেখেছে। এবং বর্তমান সময় আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের মিটিং করার চেষ্টা করছি, আমাদের দেশব্যাপী আমাদের যে সাংগঠনিক নেটওয়ার্ক সেটি আমরা সুবিস্তৃত করার চেষ্টা করছি। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করছে। একই সঙ্গে আমরা যেন সংগঠিত হয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হতে পারি, আরো সাহসিকতার সঙ্গে, আরো কৌশলের সঙ্গে, আরো সৃজনশীলতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করেই, এবং একই সঙ্গে প্রতিরোধের মাধ্যমেই যেন আমরা এদের চূড়ান্ত বিদায় নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা সংগঠিত হওয়ার জন্য চেষ্টা করছি। ওটাই শিক্ষার অধিকারের কথা বলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের জনগণ ক্রমান্বয়ে ফুঁসে উঠছে। রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় তারা যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, বাংলাদেশকে সম্পূর্ণ একটি অকার্যকর রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করেছে, তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সংগঠিত হচ্ছে। কৃষকের সার সংকটে ভুগছে, শ্রমিকের চাকরি নেই, বেতন থাকবে কি থাকবে না, সেই বেতন দিয়ে সংসার চলবে কিনা, সেই নিয়ে প্রত্যেকটা মুহূর্ত আতঙ্কে থাকতে হচ্ছে। আর আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি ধরনের নিরাপত্তা দিবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই উগ্রবাদী মৌলবাদী অপশক্তির হাতে, সেই পুলিশ হত্যার বিচারও যে সরকার করতে পারে না, সেই সরকার জনগণের জীবনের কি নিরাপত্তা দিবে, কি গ্যারান্টি দিবে? এটা তো বাংলাদেশের জনগণ প্রত্যেক মুহূর্তেই প্রশ্ন করছে। তো সে কারণে আমরা মনে করি যে এই সরকারের পায়ের নিচ থেকে ক্রমান্বয়ে মাটি